রৌদ্র নড়ে চড়ে দাঁড়া, এবার ছোট গোল করে বলে, ও হ্যাঁ, মনে পড়েছে। সে কি দেশে এসেছে নাকি? রেহান ওপর নিচে মাথা নাড়ায়, ভরত ঠোক গিলে আবারও বলে, আসলে ওকে নিয়েই কথাটা। কি? অ্যাকচুয়ালি মুগ্ধ কোনো সাধারণ মানুষ নয়। ভরকায় রৌদ্র ভ্রুকুটিয়ে সন্ধিহান গলায় জিজ্ঞেস করলাম। মানে? রেহান বুক ফুলিয়ে নিঃশ্বাস ফেললো বড় করে, মনে ভীষণ সাহস জেগে অবশেষেই বলল, আসলে ও একজন। রোহান ভাইয়া, রুহিপো ডাকছে, তাড়াতাড়ি আসো। রেহানের মুখের কথাটা শেষ হবার আগেই পুতুল দৌড়ে এলো কোথা থেকে যেন। রেহা এসেই রেহানের হাত ধরে টানতে টানতে বলল কথাটা। এদিকে রেহান অস্থির, যে করেই হোক রোজকে কথাটা বলা জরুরি। রোজ এবার মুখ খুলল, থামলো পুতুলকে নিচু কঞ্চে বলল, তুমি যাও পুতুল, রেহান আসছে। নাচর পান্তা পুতুল এক প্রকার গোধূলি বলি উঠছে, রুহিপো ঘুম থেকে উঠেই কাঁদছে, বলেছে রোহান ভাইয়াকে যেখান থেকেই পারি সাথে করে যেন নিয়ে আসি। প্লিজ ভাইয়া, তুমি পরে কথা বলিও, এখন চলো। আগত এমন কথা রেহান আর কথা বলল না। এই মুহূর্তে তার শ্যামবতীর প্রয়োজন তাকে, না গেলে আর কি আর হয়। রেহান পুতুলের হাত ধরে করিডোর দিয়ে যেতে গিয়ে হঠাৎ থামলো, পেছনে ঘুরে অসহায় দৃষ্টি নিক্ষেপ করল রোজের উপর, করুণ কঞ্চে বলল, তাড়াতাড়ি ফিরে আসিস ভাই, তোর সাথে আমার অনেক কথা আছে। রোজ চুপ করে শুনলো শুধু। রেহানের কথাগুলো কেমন অন্যরকম লাগলো শুনতে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? ঘুম ঘুম চোখ দুটো হাতের উঁচু পিঠ দিয়ে কোন রকমে ডলছেন তাইব সাহেব। ধীরে সুস্থে কদম ফেলে চলে এলেন বারান্দা। দক্ষিণা হাওয়া বইছে চারিপাশে, শীত আসতে আর খুব বেশি দেরি নেই। পূর্ব গগনে সূর্য উঠলো, আর যেন তেজ নেই গায়ে, না লাগবারই জোগাড়। সদ্য ঘুম ভাঙা তাইব সাহেবের মুখের সামনেই হাত ছেঁকিয়ে টানলেন এক বিরাট লম্বা হামি। ফোনের ওপাশ থেকে তখনও চেঁচিয়ে যাচ্ছে এসআই রাজন। তাইব সাহেব সময় নিলেন খানিকটা স্থির হয়ে, ঘুমজনক কঞ্চে বললেন, কি হয়েছে? এত সকাল সকাল কল দিলে যে? রাজন সাহেব ব্যাপক সিরিয়াস এই মুহূর্তে। তিনি তক্ষুনি ব্যস্ত ভঙ্গিতে জবাব দিলেন, আপনি গত মাসে কমলাপুর কাস্টম হাউসে যে 50টা কন্টেনার রেড মেরে জব্দ করেছিলেন, তার রিপোর্ট চলে এসেছে। মুহূর্তে চোখ থেকে সকল তঞ্চা কেচে গেল তাইব সাহেবের। চোখে দেখা মিলল এক অদ্ভুত তৃপ্তির। মানুষটা কেমন যেন ফটাফট বলে উঠছেন, এই তুমি দাঁড়াও ওখানে, আমি আধা ঘন্টার মধ্যে আসছি। বলে তিনি কল কাটেন। ব্যস্ত ভঙ্গিতে তৎক্ষণাৎ ছুটলেন ওয়াশরুমে। সেই মাসখানেক আগে কমলাপুর কাস্টম হাউসে রেড বসিয়েছিলেন তাইব সাহেব, জব্দ করেছিলেন ভিনদেশ থেকে আগত 50টি কন্টেইনার। কেন জানো, সে সময় কন্টেইনারগুলো দেখে ব্যাপক সন্দেহ জাগে তাইব সাহেবের। তবে সেসব কন্টেইনার খোলে দেখার পারমিশন তখনও পাননি তিনি। আজ এতগুলো দিন পর অবশেষে পারমিট ম্যানেজ করতে পারলেন। তবে এই নিয়ে চোখে মুখে কেমন যেন চকচক করছে মানুষটার। ব্যাগপত্র গোছাচ্ছে রোজ। অরিন তৈরি হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। মেয়েটার সম্পূর্ণ মুখাবজুড়ে এক অন্ধকার বিরাজমান। তবে তা কেন কে জানে। রোজও হাতের কাজ কারবার শেষ করে ঘাড় বাঁকিয়ে পেছন ফিরে ড্রেসিং টেবিলটার আয়নায় চোখ রেখে গভীর দৃষ্টি ফেলল অয়নের আধারে নিমজ্জিত মুখপানে। খানিকটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে সে ধীরে কদমে এগিয়ে আসে অয়নের নিকট। পেছন থেকে দু হাত দিয়ে অয়নের পাতলা কোমর চেপে ধরে মুখটা নামিয়ে রাখলো মেয়েটার কাঁধে। গলায় কেমন সুচ টেনে টেনে বলল, কি হয়েছে হানি? অয়ন ঠোঁট ওঠে, হিজাবের পিন দুটো হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে রয় নিজ জায়গায়। খানিকটা নাক চেনে বলে, কি লাভ এতবার হানিমুনে গিয়ে, যেখানে একটা বাবু এখন অবধি পেলাম না আমি। মেয়েটার এখন ঠোঁট উল্টে নিয়ে কাঁদো কাঁদো গলায় বলা। দুঃখের কথা শুনে রৌদ্র নিশ্চয়ই একটুখানি দুঃখ পাওয়া উচিত ছিল। তবে বালাই ষাট ছেলেটা কেমন ঘর সূত্র বিভীষণের ন্যায় আচমকা ফিক করেই হেসে উঠছে। তা শুনে অয়নের বুকটাও বুঝিয়ে এই খানখানি হয়ে গেল। মেয়েটা তৎক্ষণাৎ এক ঝটকায় রোজের হাত দুটো সরিয়ে দিয়ে নিজ কোমর হতে চোখে মুখে এক প্রকার আগুন লেপছে তাকায় রোজের পানে। রোজও ফাটকায় তৎক্ষণাৎ তর্জনী উচিত ছোটের উপর ছ্যাঁকা। এতে ছেলেটার হাসি থামাতো দূর, উঁচু বেরিয়ে গেল দ্বিগুণ। অরিন এবার তিতেই উঠছে, কোমরে দু ধারে হাত রেখে কচ মুচিয়ে বলে, এখানে হাসার কি হলো? রোদ্র থামলো, নিজের উপচে পড়া হাসিগুলোকে বহু কষ্টে গিলে নিয়ে নিজেকে সামলালো কোনো রকম। মেয়েটার পানি খুঁজলো চোখে তাকিয়ে থেকে মিনমিন স্বরে বলল, মানে না, তেমন কিছু না। অরিন নাক ফুলিয়েছে,
ফুলিয়ে যাচ্ছে ক্রমাগত। আগুন চোখ দুটো দিয়ে এই বুঝে জ্বলছে দিবে রৌদ্রকে। রৌদ্র পেছায় 2 কদম, হুচ করে বিছানার সঙ্গে গা পা লেগে গিয়ে বেচারা ধুম করে বসে পড়ল বিছানায়। অরিন ঠায় দাঁড়িয়ে আছে, চোয়াল শক্ত করে। যে না কিছু বলতে যাবে অমনি রৌদ্র কেমন চমৎকার হাসল। মেয়েটার আদরে মুখপানে গভীর চোখে তাকিয়ে থেকে দুষ্ট কণ্ঠে বলে উঠছে, সুন্দরীদের এত রাগ করতে নেই মেয়ে, আদর পায় তো। অরিন মুখ বাঁকায়, বুকের কাছে 2 হাত বেঁধে নাক ফোলায় সামান্য। রৌদ্র স্মিত হাসল অভিমানিনী। রাগ ভাঙাতে নিচ থেকে খানিকটা এগিয়ে এসে আলতো করে মেয়েটাকে টেনে আনে নিজের কাছে। 2 হাতে অরিনকে চেপে ধরে বসালো নিজের বা পায়ের উরুর উপর। অরিন বসলো, গাল ফুলিয়ে রাখলো তখনও। রৌদ্র কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার ফোলা ফোলা গাল দুটোর দিকে। গালের চামড়ায় রং বসেছে যেন, তা আবার পাকা চমেচোর রং। রৌদ্র বজ্র লোভ লাগলো তা দেখে। আচমকায় নিজের লোভ তাড়নায় পড়ে ছেলেটা কেমন আলতো করে দাঁত বসিয়ে দিল মেয়েটার গাল দুটোর চামড়ায়। অরিন চোখ মুখ কুচকে বসা ছেড়ে উঠতে নিলেই রৌদ্র আঁকড়ে ধরে তার কোমর। মেয়েটার গাল হতে থেকে নাক দিয়ে ঘষতে ঘষতে মুখ নামিয়ে আনলো কান বরাবর, হিসিয়ে বলল, এত তাড়াতাড়ি রাগ কমাস না সানশাইন, আমাকে আরেকটু রাগ ভাঙাতে দে। হতবাক করেন বোকার নাই ফ্যাল করে তাকিয়ে রইল কেমন। এদিকে রৌদ্রের কর্মকাণ্ড গভীর হচ্ছে, তা তো হবারই কথা। ভীষণ মাস্টার ধৈর্যশীল সাহেব, ডাক্তার সাহেব কি না। বউকে একটুখানি কাছে পেলে একটু আটটু পা পিছলে পড়েন আর কি। আর এমন কি অরিন নড়চড় বাড়া এবার 2 হাতে রৌদ্রের বুক বরাবর ঠেলতে লাগলেই রৌদ্র করে বসে আরেক কাঞ্জ। মেয়েটাকে নিয়ে আচমকায় গা এলিয়ে দিল চান করে গুছিয়ে রাখা বিছানার চাদরে। পর মুহূর্তে চোখের পলকে মেয়েটার উপর ছুকে আসে বিহায়ের ছেলে। অরিন ফরকা হাত বিহেলেন তাকিয়ে থাকে রৌদ্রের দিকে। রৌদ্র কেমন ছোট কামড়ে তাকে আছে আচ্ছন্ন দৃষ্টিতে। অরিন ফুস করে নিঃশ্বাস ফেলে নিজেকে রৌদ্রের অমন হুটহাট পাগলামিতে মানিয়ে নিয়ে চুপচাপ গলা জড়িয়ে ধরে ছেলেটার মুচকি এসে বলতে লাগলো, এত পাগলামি করো কেন তুমি? রৌদ্র হাসল নিঃশব্দে। মেয়েটার কপাল বরাবর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, এমনি। অরিন মুগ্ধ চোখে তাকা এবার আচমকায় ফের বলে উঠছে, আমায় ভালোবাসো? রৌদ্রের দৃষ্টি স্থির কঞ্চে কোনো রূপ ফণিতা ছাড়াই প্রতি উত্তর করে। হয়তো। মুহূর্তেই কপালে ভাঁজ পড়ল অরিনের। হয়তো তাকে ভালোবাসে কিনা তার প্রতি উত্তরে হয়তো আবার কেমন কথা। অরিন কেমন কাট কণ্ঠে জানতে চায়, হয়তো এটা আবার কেমন? হয়তো এটা আবার কেমন কথা? কিসের কথা? কোথাকার কথা? পরপর এতগুলো প্রশ্নে মোটেও হেলদো নেই রুদ্রের। উঁচু তার দৃষ্টি গভীর হচ্ছে ধীরে ধীরে। এদিকে কাঙ্ক্ষিত প্রশ্নের জবাব না পেয়ে মুখ থমথমে হয়ে গেল অরিনের। গলায় ছাঁচ ছেলে সে আবারও বলল, উত্তর দিচ্ছ না যে? রৌদ্র নিশ্চুপ, তার নিঃশ্বাসের গতি তীব্র হচ্ছে কেন যেন। চোখের পলকটাও তো পড়ছে না একটু। তা দেখে অরিনের নাক ফুলল আবার। সে 2 হাতে রৌদ্রকে নিজের উপর থেকে ঠেলে দিতে দিতে কর্কশ গলায় বলল, সরো আমার উপর থেকে। রৌদ্র ঠোঁট কামড়ে হাসলো এবার। এক ভ্রু উঁচিয়ে শান্ত কঞ্চে প্রতি উত্তর বলল, যদি না সরি? অরিনের রাগ বাড়ছে তর করে, নাকের পাটা ফুলে একাকার অবস্থা। রৌদ্রের বেশ লাগছে তা দেখতে। অরিন তৎক্ষণাৎ তোড়ে চড়ে বলে উঠছে, ধাক্কা দিয়ে সরিয়ে দিব। কথাটা বলতে দেরি, রৌদ্রের ছুকে আসতে দেরি নেই। কেমন যেন সে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে মেয়েটার পানে। মুখ নামিয়ে এনেছে অরিনের মুখ বরাবর। ঠোঁটের সনে ঠোঁট ছুঁয়ে হাসকি চলে। তক্ষুনি বলে, সাহস থাকলে জাস্ট একবার ধাক্কা দিয়ে দেখ সানশাইন। আই সোয়ার তুই যতটুকু দূরে সরাবি পর মুহূর্তেই তার চেয়ে ঠিক দ্বিগুণ কাছে চলে আসবো তোর। অরিন ভাষা হারিয়েছে মুহূর্তেই। চোখ দুটো কেমন স্থির হয়ে গেল আপনা আপনি। মনে লেগে গেল ঘোর, এক অনিয়ন্ত্রিত ঘোর। এক হাতে বিশাল বড় চাবির গোছা নিয়ে হন্তদন্ত পায়ে ছুটছেন SI রাজন। গন্তব্য কাস্টম গোচাউন। সেথায় প্রায় মিনিট 5 ধরে দাঁড়িয়ে আছেন তাইব সাহেব। তা মনে পড়তেই কপালে ঘাম ছুটল রাজন সাহেবের। এখন গেলেই বোধহয় স্যারের কাছে বেশ করা একটা ধমক খেতে হবে তার। কিয়ৎক্ষণ বাদে রাজন সাহেব এসে উপস্থিত হলেন গোডাউনের বাইরে। তার ঠিক 2 হাত সামনে পিঠ দেখিয়ে দাঁড়িয়ে আছেন তাইব সাহেব। গম্ভীর মুখ মানুষটা কোমরে পিঠ বেঁধে রেখেছে 2 হাত। রাজন খানিকটা ঝোঁকিল, আমতা স্বরে পিছু ডাকল। স্যার। তাইব সাহেব ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। হৃদয়ের সংযোগ স্থলে গোটা কতক ভাঁজ ফেলে দিয়ে এক জোরালো ধমক দিলেন। এতক্ষণ লাগে আসতে? কি দিয়ে এসেছ? প্লেন দিয়ে নাকি হেলিকপ্টারে?
যেমনটা ভেবেছিলেন তেমনটাই হলো বেচারা রাজনের সাথে। লোকটা কেমন কাঁচামাচা ভাব নিয়ে দাঁড়িয়ে রইল, মাথা নুইয়ে। তাইব সাহেব ঘাড় সোজা করলেন, গভীর মুখে ফের ধমক দিয়ে বললেন, কন্টেইনারগুলো খোলার কথাটা কি আলাদা নিমন্ত্রণ পত্রে বলে পাঠাতে হবে? তৎক্ষণাৎ দুই ধারে মাথা নাড়ায় রাজন। ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে এসে চাবি দিয়ে খুলতে লাগলো প্রথম কন্টেইনার। তবে বেশ পুরনো কন্টেইনার হওয়ায় চাবিগুলো কেমন কাজ করছে না মনে হচ্ছে। বেচারা রাজন ভয়ে ভয়ে একবার স্যারের পানে তাকায়, তো পরক্ষণেই তাইব সাহেব কেমন কটমট দৃষ্টি দেখে সামনে ঠক গিল। আবারও মনোযোগ দিয়ে নিজের কাজ করছে, কিন্তু না, বহু চেষ্টার পরেও কাজ কিছুতেই হচ্ছে না। এ পর্যায়ে মেজাজ চটলো তাইব সাহেবের। মানুষটা কেমন শক্ত মুখে এগিয়ে এলেন কন্টেইনারের সামনে। রাজন সাহেবকে আরেক দফা ধমক দিয়ে বললেন, দেখি সরো। পুলিশে চাকরি করো নাকি গায়ে জোর নেই তার? চত্ব সভা কর্মার থেকে। রাজন সাহেবের মুখটা কেমন এইটুকুনি হয়ে গেল স্যারের আরেক দফা ধমক খেয়ে। আজ সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলেন তিনি কে জানে। একবার যদি সেই অলক্ষণে মানুষটাকে হাতের কাছে পেত তাহলেই হতো। একেবারে রাম ধোলাই দিয়ে ছাড়তেন তিনি। কথাগুলো ভাবতে ভাবতেই নিজেকে শান্ত করলেন রাজন সাহেব। তখনই পা চালিয়ে সরে এলেন কন্টেইনারের সামনে থেকে। তাইব সাহেব এগিয়ে এলেন এবার, চাবির গোছাটা হাতে নিয়ে কন্টেইনারের বড় তালার ভেতর বড় একখানা চাবি ছুঁকে পরপর দুবার চাপ দিলেন কোনো রকম। অমনি তালাটা কেমন খট করে শব্দ তুলে খুলে গেল। পাশ থেকে রাজন সাহেব কেমন হাঁ করে তাকিয়ে রইলেন সেদিকে। তার শরীরে কি তবে সত্যি জোর নেই? তালা খোলা শেষ। তাইব সাহেব আলগোছে হাত বাড়িয়ে রাখলেন কন্টেইনারের দরজায়। শরীরের সর্বশক্তি কাজে লাগিয়ে দিলেন এক ধাক্কা। মূর্তি বিশাল আকার কন্টেইনারের দরজাটা খ্যাচ খ্যাচ শব্দে খুলে গেল দুই দিকে। পরক্ষণেই কন্টেইনারের ভেতরকার পরিবেশ দেখে তাইব সাহেব সহ বাদ বাকি কর্মকর্তারা থমকালেন। কেউ কেউ অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছেন হতভম্বেনায়। পুরো কন্টেইনার জুড়ে বিদেশি অস্ত্র, বুলেট। তাইব সাহেব হাঁ করে তাকালেন কিয়ৎক্ষণ। তার অবিশ্বাস কণ্ঠ ফুটে অস্ফুটে বেরিয়ে আসে। মাই গড! পাশে দাঁড়িয়ে থাকা রাজন কেমন ভয়ার্থ ঠোক গিলে মনে হচ্ছে। বেচারা পা চিপে চিপে এগিয়ে আসেন তাইব সাহেবের একদম পেছনে। চাপা স্বরে বললেন, স্যার, উচ্চ কর্মকর্তাদের সাপোর্ট রয়েছে, না হলে কোটি কোটি টাকার বেনামি অস্ত্র আমাদের দেশে পাচার হতে যাবে কেন? কথাটা মোটেও ভুল বলেনি রাজন সাহেব। তাইব সাহেব বিচক্ষণ মস্তিষ্কে কথাটা এসেছে ইতিমধ্যেই। তিনি তৎক্ষণাৎ নড়েচড়ে দাঁড়ালেন, গলা উঁচিয়ে হুঙ্কার ছুড়ে বাদবাকি কর্মকর্তাদের আদেশ দিয়ে বললেন, এভরিবডি টেক পজিশন। রাজন সাহেব। রাজন সাহেব শটান হয়ে দাঁড়ান, বুক উঁচিয়ে কচ্ছের গলায় বললেন, জি স্যার। তাইব সাহেব গম্ভীর অথচ শক্ত গলায় বলতে লাগলেন, সবকটা কন্টেইনার চেক করুন। যত অবৈধ এবং বেনামি জিনিসপত্র পাবেন সবগুলো সিজ করুন। ইটস অ্যান অর্ডার। না চাইতে অর্ডার ফলো করতে হলো রাজন সাহেবের। এই নিয়ে বুকে বড় কষ্ট থাকলেও মুখে একদম স্বাভাবিক তিনি। তাইব সাহেব গভীর মুখে সেখান থেকে প্রস্থান নিলে আবারও কি মনে করে পেছনে ফিরলেন। রাজন সাহেবকে উদ্দেশ্য করে বললেন, ওই ফাইলটা কোথায় যেটা আপনাকে আনতে বলেছিলাম? রাজন সাহেব তৎক্ষণাৎ ছুটে গেলেন অন্যত্র। ফিরে এলেন ঠিক কয়েক সেকেন্ডের মাথায়। হাতে করে নিয়ে এলেন হলুদ রঙের বেশ মোটা তাজা একটা ফাইল, যার গায়ে গোটা গোটা অক্ষরে লেখা একটা অপরিচিত কোড, 09KG80। রাজন সাহেব কাঁপা কাঁপা হাতে ফাইলটা এগিয়ে দিলেন তাইব সাহেবের দিকে। তাইব সাহেব খপ করে ধরেন সেই ফাইল। ব্যস্ত হাতে ফাইলটা খুলে নিয়ে দেখতে লাগলেন উঁচে পাচে। না, শুরু থেকে শেষ অবধি কোথাও এসব কন্টেইনারের মালিকের নাম পরিচয় কিচ্ছু নেই। তাইব সাহেব বেশ আশ্চর্য হলেন এহেন কাণ্ডে। নামহীন এইসব কন্টেইনার তাহলে অ্যাপ্রুভ করলো কে? তাও আবার কোটি কোটি টাকার অবৈধ অস্ত্র। তাইব সাহেবের চোয়াল শক্ত হলো এবার, দৃষ্টি হলো কঠিন। তিনি তৎক্ষণাৎ ফাইলটাকে গোছাতে ব্যস্ত হতেই হুট করেই ভুলবশত ফাইলটা পড়ে গেল জমিনে। এতে যেন মহাবিরক্ত হলেন গভীর মুখ মানুষটা। বিরক্ত মুখে এক হাঁটু গেড়ে বসলেন জমিনে। ফাইলটা গোছাতে গোছাতে হঠাৎই তার দৃষ্টি থমকালো একটা সফেদ রঙের ছোট্ট কাগজের উপর, যার গায়ে লাল কালি দিয়ে কি যেন একটা লিখে রাখা। তাইব সাহেব ফ্রিকুচকে হাত বাড়ালেন সেটা। কাগজটা সম্মুখে দেখলেন কাগজের গায়ে কেমন গোটা গোটা অক্ষরে একটা গোপন কোড লিখে রাখা, ঠিক যেমনটা ফাইলের গায়ে লেখা ছিল। তাইব সাহেব একবার কাগজটার পানে চেয়ে থেকে আওড়ালেন।
09KJ40। এটা আবার কিসের কোড? আইনমন্ত্রীর বাসভবনের চারপাশে বরাবরের ন্যায় মানুষের সমাগম খানিকটা বাড়তি থাকলেও আজ কেন যেন তেমন একটা নেই। এতে অবশ্য মাথা ঘামায়নি তায়েব সাহেব। গভীর মানুষটা কেমন শক্ত চোখে মুখে গটগট পায়ে রওনা হলেন আইনমন্ত্রী বাসভবনে। ড্রাইভওয়ে পেরিয়ে বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়াতেই দরজার কাছে দাঁড়িয়ে থাকা লোক দুটো কেমন পথ আটকে দাঁড়ালেন তায়েব সাহেবের কর্কশ গলায় বলে উঠছে। কে আপনি, কি চাই? তায়েব সাহেব প্রতিউত্তর করলেন না। উজো পকেট থেকে নিজের ডিপার্টমেন্টাল আইডি কার্ডটা বের করে এনে এগিয়ে ধরলেন। লোক দুটো সরু চোখে দেখলো একবার, মুহূর্তেই নড়ে চড়ে দরজার কাছ থেকে সরে দাঁড়িয়ে বললেন। আচ্ছা, যান ভেতরে। অনুমতি পাওয়া মাত্র ভেতরে ঢুকলেন তায়েব সাহেব। গটগট পায়ে চলে গেলেন লিভিং রুমে। সুসজ্জিত বাড়িটায় চারিদিকে আধুনিক কারুকার্যের ছোঁয়া। বাড়ির প্রতিটি আসবাবপত্রেও রয়েছে আভিজাত্যের নিদর্শন। তায়েব সাহেব দাঁড়িয়ে না থেকে বসে পড়লেন সাজিয়ে রাখা সোফার এক কোণে। প্রায় মিনিট 10 পর তার চলমান অপেক্ষার অবসান ঘটল। পাতলা গায়ের গড়নের বয়স্ক আইনমন্ত্রী রয়েছে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন তায়েব। তাকে দেখা মাত্র তায়েব সাহেব দাঁড়িয়ে পড়লেন। আইনমন্ত্রী ধীরে সুস্থে এসে দাঁড়ালেন লিভিং রুমে। তার পিছু পিছু লেজ নাড়াতে নাড়াতে চলে এলো তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শিবলো। আইনমন্ত্রী এসেই আগে নিজের চোখের মোটা ফ্রেমের চশমাটা খানিক ঠিকঠাক করে নিয়ে বসলেন বড় সোফার নরম গদিতে। ঘাড় উঁচিয়ে তায়েব সাহেবের পানে দৃষ্টি নিবদ্ধ করে জোরপূর্বক হাসি দিয়ে বললেন। আরে এলাকার ডিসি যে, তা আজ হঠাৎ কি মনে করে? তায়েব সাহেব সোজা সাপচা ভঙ্গিতে হাতের ফাইলটা উপর করে রাখলেন সামনের টেবিল চায়। অতঃপর ফের সোজা হয়ে দাঁড়িয়ে কাজ কাজ কঞ্চে বলতে লাগলেন। স্যার, কাস্টম হাউসে গত মাসে রেড বসেছিলাম, জব্দ করেছিলাম 50টি কন্টেইনার। আজকে সেসব খোলার অনুমতি পেয়েছি বলে খুলতে গিয়ে দেখ। তায়েব সাহেব থামলেন। সামনে বসে থাকা আইনমন্ত্রীর তার দিকে তেমন পাত্তা নেই। তিনি এক প্রকার বেখেয়ালি আচরণ করতে ব্যস্ত। পাশে দাঁড়িয়ে থাকা নিজের পিএকে আদেশ দিয়ে বললেন। আমার কফিটা কই? পিএ মশাইও ভারী কাজের মানুষ। অন্যের বেলায় নয়, বরঞ্চ নিজের মালিকের বেলায় তিনি তক্ষুনি পোষা প্রাণীর ন্যায় গলা উঁচিয়ে গৃহকর্মীকে ডেকে বলেন। আমেনার মা, ওই আমেনার মা, স্যারের কফি কই? ওপাশ থেকে আওয়াজ আসেনি তখনও। তবে কিয়ৎক্ষণ বাদে একজন বয়স্ক নারী হাতে এক কাপ কফি নিয়ে চলে এসেছেন লিভিং রুমে। কফিটা বেশ রয়েছে মন্ত্রীর হাতে তুলে দিয়ে প্রস্থান ঘটালেন তক্ষণে। এদিকে চুপচাপ দাঁড়িয়ে থেকে এসব নাটক হজম করছেন তায়েব সাহেব। এত বড় জরুরি কথাটাও কেমন যেন শুনতে নারাজ তারা। মন্ত্রী মশাই কফির কাপে চুমুক বসিয়ে পরক্ষণই বললেন। হ্যাঁ বলুন, এবার কি যেন বলছিলেন তখন? তায়েব সাহেব নাক ফুলে নিঃশ্বাস ছাড়লেন, শক্ত গলায় বলতে লাগলেন। আজকে সেসব খোলার অনুমতি পেয়েছি বলে খুলতে গিয়ে দেখলাম। আজকে সেসব কন্টেইনার চেক করে দেখলাম, সব বিদেশি অস্ত্র, যা কোনোটাই আমাদের দেশের নয়। এমনকি কোন দেশ থেকে এসেছে, কেন এসেছে, কে পাঠিয়েছে, কে নিয়ে যাচ্ছে, এসবের কোনো রকম কাগজপত্র নেই। সবটাই চলছে বেনামি লেনদেন। তায়েব সাহেবের কথাটা শেষ হবার পূর্বে মন্ত্রী নাকে মুখে উঠে গেল কেন যেন। বেচারা আধবুড়ো মানুষ কাশতে কাশতে বুক চেপে দিলেন। তখনই পাশ থেকে শিবলু এসে একাধারে পিঠ জ্বলতে লাগলো তার মনিবের। প্রায় বেশ কিছুক্ষণ পর একটুখানি দম খেয়েছিলেন মন্ত্রী। হতবাক চোখে তায়েব সাহেবের দিকে তাকে জিজ্ঞেস করলেন। কোন কন্টেইনার জব্দ করেছেন আপনি? তা তো জানি না স্যার, তবে এই ফাইলটা সব ডিটেলস লেখা আছে। মন্ত্রী বসে এক মুহূর্ত দেরি করলেন না। চটপট ভঙ্গিতে টেবিলের উপর থেকে হাত বাড়িয়ে নিয়ে নিলেন ফাইলটা। ব্যস্ত হাতে ফাইলটা সামান্য সোজা করতে আচমকা নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। সম্পূর্ণ বদন ছেয়ে গেল অনাকাঙ্ক্ষিত কম্পন। হাত থেকে অজান্তে খসে পড়লো ফাইলখানা। চোখে মুখে তার লেপটে গেল এক অজানা আতঙ্কের ছাপ। তার ভয়ার্ত দৃষ্টি এখনো তাক করে রাখা ফাইলের গায়ে লিখে রাখা কোটটার পানে। এদিকে মন্ত্রী অমন ভয়ানক ভাবসাব দেখে হতবুদ্ধি ন্যায় দাঁড়িয়ে আছেন তায়েব সাহেব। সামান্য গলা খাকারি দিয়েছে না কিছু বলতে যাবেন, অমনি মন্ত্রী কেমন ভয় জবুতবু অবস্থায় দাঁড়িয়ে পড়েন বসা ছেড়ে। আতঙ্কিত গলায় তায়েব সাহেবকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলতে লাগলেন। এই শালা পাগল, তুই এটা কি করলি? ওরে মাঙ্গের পো, তুই এই কন্টেইনার আটকাইলি? আল্লাহ গো, আমি বাড়ি, হায় হায়, আমি এখন কি করি? কই যাব, কই লুকাবো? আল্লাহ গো, নিয়ে নেও আমার, নিয়ে নেও। ভুলভাল বকতে গিয়ে হঠাৎই সম্বিত ফিলেন মঞ্চে। তৎক্ষণাৎ জিভে দাঁত কেচে নিজেকে শুধরে ফের বলেন। এই না না, এ আল্লাহ, আমার এত তাড়াতাড়ি নিও না, নিতে হলে ওদের নাও। এমন করছেন কেন আপনি? কার কন্টেনারের?
মন্ত্রী মশাই স্থির হলেন, চোখ মুখে এক আতঙ্ক ছড়িয়ে বললেন। তোর বাপের। চোখ শক্ত হলো তাইব সাহেবের। কটমট করে কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলবেন তার আগে তিনি থমকে দাঁড়ালেন। এক বিকট শব্দে কান খাড়া করলেন তক্ষুনি। খুব কাছে কোথাও। হেলিকপ্টার উঠছে কোথায়, নাকি এখানেই নামবে কিনা কে জানে। ওইদিকে মন্ত্রী মশাইয়ের এ পর্যায়ে হাঁটু কাঁপছে। লোকটা ভয়ে তটস্থ। আনমনি বিড়বিড় করে বলতে লাগলেন, আয়সা পড়ছে রে। শিবু তক্ষুনি ছুটলো বাড়ির বাইরে। হন্তদন্ত পায়ে ছুটে গিয়ে একবার হোঁচট খেতে গিয়েও সামলালো নিজেকে। তড়িঘড়ি করে বাড়ির সদর দরজার কাছে দাঁড়াতে দেখলো আকাশ কাঁপিয়ে এক হেলিকপ্টার বাসভবনের বাঁ দিকে হেলিপ্যাডে নাম্বার জন প্রস্তুতি নিচ্ছে। শিবলু চোখে মুখে হাত ঠেকিয়ে দাঁড়ায়। চারিদিকে উঠছে ধুলোবান। একদণ্ড দাঁড়িয়ে থাকা দায় হলেও তার যে দেখতেই হবে কে এসেছে। শিবলু যখন চোখে মুখ ঢাকতে ব্যস্ত তখনই পাশ থেকে একজন চেঁচিয়ে বলতে লাগলো, ভাই সামনে তাকান, দেখেন তাড়াতাড়ি। শিবলু চোখের উপর আঙুল বেঁধে খানিকটা চোখ খুলে দেখে বাড়ির বাইরে একসাথে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটা নামি দামি কালো রঙা গাড়ি। কতগুলো নাম তো ঠিকমতো উচ্চারণও করতে পারবে না সে। তবে সেসবের চাইতো অবাক করার মতো বিষয় হচ্ছে বাড়ির মূল গেট দিয়ে বিনা বাধায় ঢুকে পড়েছে একটা ফায়ার সার্ভিসের গাড়ি। শিবলু চেঁচায়, ওই কিরে, এই গাড়ি ঢোকে কই? চেঁচানো কথাটা কানে গেল না কারোরই। যাবে কি করে? সামনে নামছে হেলিকপ্টার। তার আওয়াজ সামনে আর কারো আওয়াজ কানে যায়। প্রায় মিনিট 5 পর হেলিপোর্টে নামলো হেলিকপ্টার। বিদেশি বেশি নামি দামি হেলিকপ্টার। হেলিকপ্টারের পাখা নড়তে থাকা অবস্থাতে হেলিকপ্টারের দরজা খুললো। কিয়ৎক্ষণ বাদে হেলিকপ্টার থেকে বেশ ভাব নিয়ে নেমে আসে এক সুদর্শন যুবক। গায়ে তার কালো রঙা ফ্রেঞ্চ কোট। যুবক নির্বিকার ভঙ্গিতে নেমে আসে সেখান থেকে। বাসভবনের মৃদু ঘাসের জমিনে পা ফেলে দাঁড়ায় বেশ নাটকীয় ভঙ্গিতে। এক হাতে আলতো করে নিজের মেয়েদিন পেঁচের কাছে কোচের বাচানচা খুলে নিয়ে বলিষ্ঠ দেহ যুবক এক হাতেই গুজলো নিজের প্যান্টের পকেটে। চোখে আর্ট করা কালো রোদ চশমা। মাথার উপর সূর্যের তীর্যক রশ্মি এসে পড়েছে সুদর্শন যুবকের ফর্সা তীক্ষ্ণ চোয়ালে। শিবু ধীরে ধীরে চোখের উপর থেকে হাত ছড়ায়। অদূরে সুদর্শন বিদেশি যুবককে দেখে চোয়াল কেমন অজান্তে ফাঁক হয়ে গেল তার। এদিকে যুবক এবার বাঁকা হাসলো, ধীর কদমে এগিয়ে গেল বাড়ির দিকে। এদিকে ফায়ার সার্ভিসের গাড়িও ততক্ষণে বাড়ির বাগানে এসে থেমেছে। যুবককে দেখা মাত্র গাড়ি থেকে ব্যস্ত ভঙ্গিতে নেমে আসেন একজন। দ্রুত হাতে গাড়ির উপর থেকে একটা মোচা পাইপ নিয়ে এগিয়ে আসে যুবকের নিকট। যুবক থামলো, চোচে করে ক্রু হাসি লেপচে রেখে আলগোছে হাত বাড়িয়ে চোখ থেকে সরিয়ে আনলো নিজের কালো রঙা স্রোত চশমাটা। মুহূর্তে উন্মুক্ত হলো সুদর্শন যুবকের বাদামি চোখ দুটো। সেই বেশ ভাব নিয়ে চশমাটা নিজের বুকের কাছে খোলা শার্টের অংশে আটকায়। পরে মুহূর্তে পাশের বান্দার হাত থেকে ভারী পাইপটা তুলে নেয় নিজ হাতে। ওদিকে এমন দৃশ্য দেখা মাত্র গাড়িতে বসে থাকা আরেক লোক তক্ষুনি পাইপের লাইন অন করেই দেয়। সাথে সাথে ভীষণ রেগে পুরো বাসভবনে ছড়িয়ে ছিটিয়ে গেল তরল। সম্মুখে দাঁড়িয়ে থাকা শিবলু সহ বাদ বাকি লোকগুলো এহেন তরলের বেগ সইতে না পেরে ছিটকে পড়লো অন্যদিকে। বাড়ির ভেতরেও ঢুকছে এহেন তরল, যার বিকট গন্ধে নাক ধরে যাচ্ছে সকলে। আইনমন্ত্রী থরথর করে কাঁপছেন। মানুষটার পায়ের তলা দিয়ে ছড়িয়ে গিয়েছে তরলের উপস্থিতি। তিনি কেমন সন্দেহতে ভাবে খানিকটা নুইয়ে তরলে আঙুল জোবালেন একটু করে। তারপর সে আঙুল নাকের সামনে ধরতেই হাতকে ওঠেন তিনি। ভারতীয় কণ্ঠে আমতা আমতা করে বলে ওঠেন, পেট্রোল। চমকে উঠেন তাইব সাহেব, ভয়ঙ্কর চোখে তাকালেন হতভম্বের ন্যায়। এদিকে মন্ত্রী সাহেব ঘন ঘন নিঃশ্বাস ফেলে চেঁচাতে লাগলেন, আমেনার মা, চুলা অফ কর। এই তোরা সবাই কারেন্টের লাইন অফ কর, তাকদা কর। শিবলুর সর্বাঙ্গ ভিজে নিয়ে একাকার অবস্থা। ছেলেটা কেমন মুখ কুচকে উঠে দাঁড়ায়। তবে কি মনে করে একবার নিজের গায়ে নাক ঠেকাতে আটকে উঠে বেচারা ভয়ার্থ কঞ্চে গলা ফাটিয়ে চিৎকার করে দেয়, আল্লাহ গো, পেট্রোল! ভয় জড়সড় সকলে প্রত্যেকেই আতঙ্কে ছোট ছোট চালাচ্ছে এদিক ওদিক। প্রায় মিনিট 10 পর যুবক থামলো, হাত থেকে মোচা পাইপটা নিচে ফেলে দাঁড়ালো সটন হয়ে। অতঃপর নিজের প্যান্টের পকেট থেকে হাত বাড়িয়ে বের করে আনে সেই অতি পরিচিত মোটা সিগার। ঠোঁটে গুজলো সময় নিয়ে। অন্য পকেট থেকে লাইটার বের করে আনতে চিৎকার দিয়ে ওঠে পাশের লোকজন। ভয়ার্থ আর্তনাদে ফেঁচে পড়ে সকলে। যুবক ক্ষু হাসল। বাজ পাখির না তীক্ষ্ণ দৃষ্টি ফেলে আলতো করে আগুন ধরলো সিগারের
আগায়। ইতিমধ্যে পুরো বাসভবনে ঘেরাও করেছে যুবকের সশস্ত্র বাহিনীর বডিগার্ড। যুবক বেশ বড়সড় একটা টান বসিয়ে সিগারেট শেষ প্রান্তে চোখ গোল করে ধোয়া ছেড়ে কদম বাড়ায় বাড়ির দিকে। তার হাতের লাইটার এখনো জ্বলছে, তা দেখে বুক কাঁপছে সকলের। যুবক ধীরে ধীরে চলে গেল বাড়ির ভেতরে, সম্মুখে দুয়ারে সটান হয়ে দাঁড়িয়ে একবার চোখ রাখলো লিভিং রুমে। সেতে তায়েব সাহেবকে শক্ত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বাঁকা হাসটা যুবক গট পায়ে চলে এলো লিভিং এ। মন্ত্রী সাহেবের এবার মৃত্যুর ভয়ে নির্ঘাত হাত আটাকে হবে। মানুষটা কেমন আতঙ্কিত হয়ে গেল যুবককে দেখে। বাড়িতে ঝোঁক গেলে আমতা আমতা করে বলল, স্যার স্যার। চমকে তাকান তায়েব সাহেব। অমন একটা হাঁটার বয়সী ছেলেকে স্যার বলে সম্বোধন করা হচ্ছে কেন? তায়েব সাহেব সুকুচকে তাকান এবার। এতে অবশ্য সুদর্শন যুবক ওরফে মির্জা সায়ান মুগ্ধের তেমন কোনো হেলদোল নেই। সে কেমন নির্বিকার ভঙ্গিতে এসে বসলো বড় সোফায়, তাও আবার পায়ের উপর পা তুলে। ছোট কোণে জ্বলছে সিগার। আইনমন্ত্রী আর সময় নষ্ট করলেন না, তক্ষুনি ছুটে এসে বসলেন যুবকের পায়ের ধারে। তা দেখা মাত্র পায়ের তালু জ্বলে উঠে তায়েব সাহেবের। কি হচ্ছেটা কি এসব? তাই যেন ভাবছেন তিনি। এদিকে মুগ্ধ এবার মুখ খুলে গম্ভীর মুখে গাছে খানিক এদিক ওদিক নাড়িয়ে বলে, শুনলাম কে নাকি আমার কন্টেনার আটকেছে। বুক কেঁপে উঠছে মন্ত্রীর। ভয় ভয়ে সুটু ঠোক গিলে পা চেপে ধরে মুগ্ধর আমতা আমতা করে বলে, স্যার আমি না, ওই যে ওই বিয়াদব দাঁড়ায় আছে, ওই করছে। মুগ্ধের দৃষ্টি উঠলো উপরে, ছোটে খেলো রহস্যময় হাসির ছাপ। সে কেমন শান্ত কণ্ঠে তায়েব সাহেবকে বলল, দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়ুন। শত হলেও বয়স হয়েছে, হাঁটুতে ব্যথা থাকবে নিশ্চয়ই। তায়েব সাহেব চল শক্ত করে ছাঁচ ঢেলে গলায় তিনি পরক্ষণই বলে উঠছেন, এতটা দুর্বল হয়ে যায়নি এখনো। মুগ্ধ মাথা নাড়ায়, বাঁকা হেসে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তায়েব সাহেবের দিকে। অতঃপর রহস্যময় কঞ্চে বলে, সে গোটায় তায়েব সাহেব সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়লেন, মানে কি বলতে চাও তুমি? এবারেও রহস্যময় হাসলো মুগ্ধ। সময় নিয়ে উঠে দাঁড়ালো বসা ছেড়ে, দু কদম এগিয়ে এসে দাঁড়ালো তায়েব সাহেবের মুখোমুখি। বেচারা তায়েব সাহেব কেমন ঘাড় উঁচিয়ে তাকিয়ে রইলেন ছেলেটার পানি। মুগ্ধ কেমন শীতল কঞ্চে বলা, তেমন কিছু না, শুধু এটুকুই বলবো, এত সৎ হতে যাবেন না। আমি আবার খুব বেশি সৎ মানুষ দেখতে পারি না। শত হলো অসৎ মানুষ তো, তাই সৎ মানুষ দেখলে অ্যালার্জি হয় আমার। তায়েব সাহেবের রাগ বাড়ছে তরতর করে। এটুকুনি ছেলে কিনা তাকে উপদেশ দেয়। তিনি তক্ষুনি শক্ত গলায় ছাঁচ ছেলে বলেন, আমাকে নিয়ে তোমাকে চিন্তা না করলে হবে, তুমি বরং নিজেরটা দেখো। আরে কি বলেন, এখন থেকে তো সবটা আমাকে দেখতে হবে। মানে? মুগ্ধের কপালে ভাঁজ পড়লো এবার। ছেলেটা কেমন বিরক্ত কঞ্চে বলল, আপনি বড্ড মানে করেন বুঝলেন। তবে একটা কথা শুনে রাখুন, আমি কাউকে কৈফিয়ত দিতে মোটেও ইচ্ছুক নই। মুখের উপর এহেন বাক্য তেরা উত্তরে বেজায় অসন্তুষ্ট তায়েব সাহেব চোখ নামালো তক্ষুনি। মুগ্ধ এবার রহস্যময় গলায় আবারও বললাম, নাইস টু মিট ইউ মিস্টার ডিসি সাহেব। তায়েব সাহেব কড়া চোখে তাকালেন, মুখ কুচকে পরক্ষণই বললেন, এত বাজে মিটিংকেও কেউ কিভাবে নাইস বলে? হাস্যকর। অভ্যাস করে নিন, এই তো সবই শুরু। এবার থেকে আপনার আমার দেখা সাক্ষাৎ তো রোজকার ঘটনা হবে। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। চিন্তায় বললেন তায়েব সাহেব, সব শুরু মানে? এই ছেলে হঠাৎ এই কথা বলছে কেন? কি চলছে এর মাথায়? তায়েব সাহেবের থমথমে মুখে চেয়ে রইলেন এক দৃষ্টিতে। মুগ্ধ ঠোঁট পিছে ক্রু হাসল। শার্টের বোতামে লাগিয়ে রাখা চশমাটা খুলে এনে আটলো চোখ বরাবর। অতঃপর ডান হাতের দু আঙুলের মাঝে ধরে রাখা সিগারেটটা ঠোঁটের ভাঁজে চেপে পা বাড়ালো চলে যাবার উদ্দেশ্যে। এদিকে তায়েব সাহেবের কঠোর চোখে তাকিয়ে রইলেন, হয়তো মনে মনে ভাবছেন, ছেলেটা কি পরিমাণ বেয়াদব। বাড়ির ড্রয়িং রুমে সারি সারি করে সাজিয়ে রাখা ব্যাগপত্র ড্রাইভার মফিজ এসে এক এক করে গাড়িতে তুলছে সব। সিঁড়ি বেয়ে ধূপধাপ পা ফেলে নামছে অনেক। এক হাতের কবজিতে বাঁধা কালো রঙা ঘড়ি সুদর্শন যুবক একেবারে ফিটফাট। তার পিছু পিছু ধীর পায়ে নামছে একরা, চোখে মুখে লাজুক ভাবসাব। অনেক কি মনে করে একবার ঘাড় পাকে পেছনে তাকায়। পরক্ষণ ইকরার সঙ্গে চোখাচোখি হয়। মুচকি হাসের মহাশয় চোখের ইশারায় বোঝালেন অন্য কিছু। ঠোঁটের ভঙ্গিতে দেখাল উড়ন্ত চোখ, যা দেখা মাত্র লজ্জা পালো ইকরার। মেয়েটার পারে না লজ্জায় মিয়ে যেতে। হাসলো অনেক। তখনই পথ আটকে দাঁড়ালো প্রিয়তমার। ইকরা পায়ের গতি থামিয়ে হতভম্বের নেয় তাকিয়ে রইল। ইশারা জিজ্ঞেস করলো, কি হলো?
অনেক নিশ্চয় প্রিয় কারো চাহনিতে মেয়েটাকে দেখে যাচ্ছে আপাত মস্তক। একটা নাকের পাতা ক্রমশ লাল হয়ে কপাল ঘামছে একটু আকচু। লোকটা কেন হুটহাট এমন কারো চাহনিতে আটকে ফেলে তাকে? সে কি জানে না তার অমন চাহনির কবলে পড়লে বুক কাঁপে তার? ইকরা মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে, অনেক কদম বাড়িয়ে এক সিঁড়ি উপরে উঠে দাঁড়ায়, হাত উঁচিয়ে মেজার মুখের উপর থেকে অবাধ্য এলোমেলো চুলগুলো খানিক সরিয়ে দিয়ে দুষ্ট কঞ্চে বলে, যা অবধি তো তর্স হয়েছে না সুন্দরী, ভাবা যায় কি পরিমাণ অধৈর্য হলাম আমি। ইকরা লাজুক হাসলো, নুইয়ে রাখা মাথাটা আরো একটু খানিকটা নুইয়ে গেল এরূপ কথায়। ওদিকে সরু করিডোর দিয়ে গটগট পায়ে এগিয়ে আসে রৌদ্র। সিঁড়ির আগায় পা রাখতে ফ্রিজুগল কেমন কুচকে আসে তার। গম্ভীর যুবক তৎক্ষণাৎ অন্যত্র চোখ সরিয়ে মৃদু গলা খাকারি দিয়ে উঠছে। তার সোনা মস্ত্র অনেক বেচারা তখনই সরে গেল দু কদম, ভরকে গিয়ে তাকালো সিঁড়ির উপরে, দেখে রৌদ্র কেমন মুখ কুচকে দাঁড়িয়ে আছে অন্যত্র দৃষ্টি ফেলে। রৌদ্র সময় নিল সামান্য, গম্ভীর মুখে হঠাৎ বলল, আমাদের মতো সাধারণ জনগণকে না হয় একটুখানি সাইড দিয়ে বাধিত করুন। লজ্জায় মরি মরি অবস্থা ইকরার। মেয়েটা তক্ষুনি ব্যস্ত পায় সিঁড়ি বেয়ে নেমে গেল হুড়মুড়ি। অনেক আমতা করছে, কেমন ঘাড় ঘুরিয়ে তাকায় তার পানে। প্রথম শিউ কুচকে রইল, এখন কেমন মুখ টিপে হাসছে সে। অনেকের নজর এড়ায়নি, ছেলেটাও পর মুহূর্তে যোগ দিল পায়ের সঙ্গে। উল্টো দিকে তাকে হাসতে লাগলো আনমনে। সকাল থেকে বড্ড অস্থির রুহিয়ে, গাছে কেমন ম্যাচ করছে তার। দুপুরের খাবার চাও খেয়েছে কোনো রকম। রিহানের আজ বেশ গুরুত্বপূর্ণ মিটিং হওয়ায় বহুভক্ত সুদর্শন পুরুষ ভীষণ অনীহা থাকা সত্ত্বেও ছুটেছেন অফিসের উদ্দেশ্যে। তা না হলে তাকে কেউ ছেলেও সরাতে পারে বইয়ের কাছ থেকে। রুহি পুরো ঘরময় পায়চারি চালাচ্ছে দাঁত দিয়ে, ডান হাতে নখ খুঁটে যাচ্ছে একাধারে। না তবুও মনের অস্থিরতা কমবার নয়। রুহি এবার ঠিক করলো মায়ের কাছে গিয়ে একটুখানি বসবে, এতে যদি খানিকটা অস্থিরতা কমে তার। নিচতলার গেস্ট রুমে থাকছে রুহি। প্রেগনেন্সির এই অন্তিম সময়ে অত কষ্ট করে সিঁড়ি বেয়ে উঠতে থোড়াই দিবে কেউ? 8 মাসের উঁচু পেঁচা ধরে ধীর পায়ে হাঁটছে রুহি। ড্রয়িং রুমে পা রাখতে তার চোখ যায় অদূরে দাঁড় করিয়ে রাখা লাগেজগুলোর পানে। রুহি সেসব তেমন কোনো পাত্তা না দিয়ে মায়ের ঘরের দিকে আসে। দরজার কাছে দাঁড়িয়ে একটু আধটু উকি ঝুঁকি দিয়ে দেখে নেয় ঘরের পরিবেশ। ভেতরে জুবাইদা বেগম বিছানা গোছাচ্ছেন। মানুষটার আবার এই এক জ্বালা, বিছানার চাদর যতক্ষণ পর্যন্ত টান হবে ততক্ষণ অবধি বিছানায় বসতেই পারেন না তিনি। রুহি দুয়ারে দাঁড়িয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে থেকে মুচকি হাসের মায়ের কাণ্ড দেখে। হঠাৎ করে মেয়েটা কেমন পা চিপে প্রবেশ করলো ঘরে। এক মনে কর্মরত জুবাইদা বেগমের আশেপাশে তেমন হুঁশ নেই। এই সুযোগটাই বোধহয় কাজে লাগালো রুহি। নিঃশব্দে মায়ের একদম পিছিয়ে এসে দাঁড়িয়ে হঠাৎ করে চেঁচিয়ে ওঠে, ভাউ! হকচকে ওঠেন জুবাইদা বেগম। আল্লাহ গো! বলে দিয়ে বসেন আরেক চিৎকার। হাতের ঝাড়টা কেমন অবহেলায় গড়িয়ে পড়লো মেঝেতে। বেচারি তৎক্ষণ পিছন ফিরে আতঙ্কে চোখ ফ্যাকাশে হয়ে গেছে তার। ওদিকে রুহি কেমন পেট ধরে হেসে কুটি খাচ্ছে। জুবাইদা বেগম দাঁত কিরমির করে যাচ্ছেন। মন তো চাচ্ছে মেয়েটাকে এক ধমক দিয়ে চুপ করে দিতে, তবে মাতৃসুলভ মন তার। পরক্ষণই কেমন দমে গেলেন মেয়ের অমন উপচে পড়া হাসি দেখে। জুবাইদা বেগম নিচে ফিক করে হেসে ওঠেন। মেয়ের মাথায় আলতো করে চাটি বসিয়ে মৃদু বকুনি সুরে বললেন, মানুষ হবি না কোনোদিন, তাই না? রুহি হাসতে হাসতে ডানে বামে মাথা নাড়ায়। মায়ের হাতটা কেমন ধরে বসে বিছানার এক পাশে। পর মুহূর্তেই নিজেও বসলো মায়ের পাশে। মায়ের কাঁধে আলতো করে মাথা রেখে মেয়েটা কেমন পরম শান্তিতে চোখ মুদলো একটুখানি। জুবাইদা বেগম মুচকি হেসে মেয়ের মাথা বরাবর আদুরে পরশ এঁকে দিলেন। এক হাতে আলতো করে মেয়েকে জড়িয়ে ধরতেই হঠাৎ করে বুকটা কেমন কেঁপে উঠছে তার। আশ্চর্য, এতক্ষণ তো হাসি তামাশার পর হুট করেই বুক কাঁপছে কেন তার? জুবাইদা বেগম নিজের অমন ভাবনা কেমন চিন্তিত হয়ে পড়লেন। মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে বিচলিত কঞ্চে বললেন, তোর কি কিছু হয়েছে? এতক্ষণ অস্থির লাগলো, এখন মনটা বড্ড শান্ত হয়েছে রুহি। তাই তো সে আগাল হেসে বলে উঠছে, কই না তো। জুবাইদা বেগমের মন মানল না কেন যেন হঠাৎ এমন অস্থিরতার কারণ কি। তিনি খানিক দোনমনো করে বসা ছেড়ে উঠে বসেন। রুহি পানে না তাকিয়ে গম্ভীর মুখে বললেন, তুই বস, আমি আসছি। বলে তিনি কদম বাড়লেন সামনে। তবে ঠিক তখনই পেছন থেকে তার শাড়ি আঁচল টেনে ধরে রুহি। জুবাইদা বেগম থমকান, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখেন রুহিটা কেমন হাসি মুখ করে তাকিয়ে রয়েছে
তার পানে। জুবাইদা বেগমের দৃষ্টি থমকায়। মেয়েটার চেহারায় আজ অমন অদ্ভুত প্রিয়কারের মায়া দেখাচ্ছে কেন? হাসিটা একদম ছোটবেলার নয়, প্রাণবন্ত মনে হচ্ছে। এই তো সামনে বসে থাকা মেয়েটা, তার সে ছোট্ট রুহি। মানুষটা যখন নিজ ভাবনা নিমগ্ন ঠিক তখনই তার কানে আসে রুহির অদ্ভুত আবদার। আম্মু, আমার বুকটা কেমন যেন চলছে, আমায় একটু জড়িয়ে ধরবে প্লিজ? জুবাইদা বেগমের বুকটা আরেক দফা কেঁপে উঠে যেন। তিনি তৎক্ষণাৎ দুহাত ছাড়িয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন বুকের সঙ্গে। রুহিও চাপড়ে ধরে মাকে। মায়ের নরম বুকে নাক ঘষে ঘ্রাণ নেয় প্রাণ ভরে। আশ্চর্য, আজ হঠাৎ মায়ের শরীরে ঘ্রাণটা এত টানছে কেন তাকে? কেন বারবার মনে হচ্ছে কিছু একটা হবে? কেন মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তার? জুবাইদা বেগম স্পষ্ট টের পেলেন মেয়ের হাতের বাঁধন শক্ত হচ্ছে ক্রমশ। তিনি আলতো করে মেয়ের মাথায় হাত বুলালেন, চাপা সারে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? রুহি নাক করছে মায়ের বুকে। কেন যেন চোখ দুটো ভরে আসছে তার। ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদতে। কেন যে হুচ্ছাস এমন লাগে তার কে জানে। রুহি মোটা স্বরে প্রতি উত্তরে বলে, আমাকে একটু সাজিয়ে দিবে মা? ছোটবেলায় যেমন মাথার দুপাশে দুটো বিনুনি কেটে দিতে, হাতি পায়ে আলতা পরিয়ে দিতে, ঠিক সেভাবে দিবে কি মা? জুবাইদা বেগম আনমনি হ্যাঁ বললেন। রুহি হাসলো তার সাথে। চটপট মাকে ছেড়ে দিয়ে পা উঠিয়ে বসলো বিছানায়। জুবাইদা বেগম মুচকে হাসলেন মেয়ের অমন পাগলামো দেখে। তিনি তখনই পা চালেন ড্রেসিং টেবিলের দিকে। সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে এলেন মেয়ের কাছে। মেয়েকে সাজাবেন আজ অনেক দিন পর, এটা কি কম আনন্দের? প্রায় আধ ঘন্টা পর সাজানো শেষ হলো। জুবাইদা বেগমের সব কাজকর্ম সেরে মানুষটা এক পলক তাকালেন মেয়ের পানে। মুখ ভর্তি, মাথা ভর্তি এলোমেলো কাকের বাসার ন্যায় চুলগুলোতে তেল দিয়ে টেনে বেঁধে দিয়েছেন দুইটি বিনুনি গেঁথেছেন মোটা ফিতা দিয়ে। মেয়ের আদুরে সুশ্রী মুখখানায় দিয়েছেন হালকা প্রসাধনী ছাপ। টানা চোখ দুটোতে দিয়েছেন মোটা করে কাজল। মেয়ের কথা মতো তার হাতে পায়ে দিয়ে দিয়েছেন আলতা, পায়ে পরিয়ে দিয়েছেন ছোটবেলার নুপুরখানা। এতেই যেন বজ্র আদুরে লাগছে মির্জাকে। জুবাইদা বেগম মনে মনে মাশাআল্লাহ বললেন। বেশ কয়েকবার এগিয়ে এসে আলতো করে চুমু বসালেন মেয়ের ললাটে। মুচকি হেসে বললেন, সাজ পছন্দ হয়েছে কিনা দেখো তো। রুহি আয়নায় দেখলো না নিজেকে। আসলে প্রয়োজনই তো পড়ে না তার। সে তো উঁচু মাকে জড়িয়ে ধরে বলল, তুমি সাজিয়ে দিয়েছো বলে কথা, খারাপ তো হতেই পারে না। জবা, ওরা বেরুচ্ছে তো, দেখা দিবি না? আয় আয়। রাফিয়া বেগমের অমন তারা দেওয়া জুবাইদা বেগমের হুঁশ ফিরল এতক্ষণে। তিনি তৎক্ষণাৎ জিভে দাঁত কেচে মেয়েকে ছেড়ে বললেন, রুহি দেখলি কাণ্ড, ছেলে মেয়েগুলো বেরোবে অথচ আমি কিনা ঘরে বসে আছি। আচ্ছা তুই থাক এখানে মা, আমি তোর ভাইদেরকে বিদায় দিয়ে আসি কেমন? নিজেও বসা ছেড়ে উঠে দাঁড়ায়। মায়ের সঙ্গে তাল মিলিয়ে বলে, জুবাইদা চলো আমিও যাব। বেগম আর বারণ করলেন না। মেয়ের সাথে সাথে নিজেও পা বাড়লেন বাইরে। রুহি ধীরে সুস্থে পিছু পিছু হাঁটছে মায়ের রুম ছেড়ে। ড্রয়িং রুমে এসে দাঁড়াতে অনেক এসে আলতো করে আগলে ধরে বোনকে। রুহি এক হাত নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে নরম কঞ্চে বলে, আস্তে আস্তে আয়। রুহি হাসলো একটুখানি। অনেকের হাত ধরে চলে এলো সোফার কাছে। শরীরে খুব একটা সায় না দেওয়ায় বসে গেল সোফার এক কোণে। এই রুমে এরই মধ্যে ড্রয়িং রুমে এসে হাজির হলো রৌদ্র। এক হাতে ধরে রেখেছে অরিনের হাত। অরিনের চোখে মুখে স্পষ্ট ফুটে আছে লাজুক ভাব। ইস, এই নিয়ে কতবার হানিমুনে গেল সে। আর কেউ না জানুক, সে তো জানে। আরে এসব ভাবতে ভাবতে মেয়েটা কেমন লজ্জা মূর্ছা যাচ্ছে। এদিকে রোজও একেবারে নির্বিকার। মেয়েটার হাত ছেড়ে দিয়ে চলে এলো বোনের কাছে। হাত উঁচিয়ে বোনের মাথায় আদুরে পরশ দিয়ে বলতে লাগলো, চ্যাম্পের কি অবস্থা? ঠোঁট যায় ভাইয়ের কাছে বিচার দেওয়ার শুরু বলে, তোমার চ্যাম্প নিশ্চয় বড় হয়ে ফুটবলার হবে ভাইয়া, এখনই যা কিক দিচ্ছে। রৌদ্র স্মিত হাসলো খানিকটা, নুয়ে ভর রাখলো হাঁটির উপর। বোনের পেটের সামনে মাথা এনে চাপা স্বরে বলতে লাগলো, আসসালামু আলাইকুম চ্যাম্প, কি অবস্থা আপনার? ওইটুকু জায়গায় দিনকাল কেমন যাচ্ছে? কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রুহি কেমন মুখ কুচকে ব্যথাতে শব্দ করে বসে। আউচ! রৌদ্র চমকে তাকায় বোনের মুখপানে, চিন্তিত কণ্ঠে বলে, বুড়ি, আর ইউ ওকে? সোফা বসে কাতরাচ্ছে রুহি মুখ কুচকে বলে, আর ওকে, তোমার চ্যাম্প তোমার কথা শোনা মাত্রই কিক দিয়েছে আরেকটা। উফ! ড্রয়িং
ভর্তি মানুষজন মুখ টিপে হাসছে, রৌদ্র হাসছে তবে নিঃশব্দে। সেই সময় নিয়ে চা শটান হয়ে দাঁড়ায়, ঘাড় বাঁকিয়ে অনেকের পানে তাকিয়ে দৃষ্টি নিবদ্ধ করে বলে উঠছে, গাড়িতে সব উঠিয়েছিস? হ্যাঁ ভাইয়া, অল সেট। এবার আমাদের বেরোনোর পালা। রৌদ্র মাথা নাড়ায়, এক পা আগাতে পেছন থেকে রুহি কেমন ছটপট ভঙ্গিতে দাঁড়িয়ে বলতে লাগলো, ভাইয়া শোনো না, আসার সময় আমার জন্য আচার। বাকিটা বলার আগেই রুহির চোখের সামনে কেমন আধার ছড়িয়ে গেল। ফুট করে বসা ছেড়ে উঠলো তো এমন হবেই। রুহি মাথা ধরে হেলছে খানিকটা, তার সামলাতে না পেরে পাশে হেলে পড়তে নিয়ে রৌদ্র তৎক্ষণাৎ আগলে ধরে বোনকে, জাপটে ধরে নিজের সঙ্গে ধীরে ধীরে নিজেকে সামলায় রুহি। চোখের সামনে সব আবারও সুস্পষ্ট হতেই সে চোখ তুলে চাইলো ভাইয়ের দিকে, আলতো হেসে বলল, আমি ঠিক আছি ভাইয়া। রুদ্রর মুখভাব যথেষ্ট গম্ভীর। সে রয়েছে বোনকে সোজা করে দাঁড় করায়, বোনের দিকে না তাকিয়ে গলা উঁচিয়ে বলে উঠছে, অনেক, আমার ব্যাগপত্র সব নামিয়ে নিয়ে আয়, আমি যাব না। চকিত দৃষ্টিতে ফেলে রুহি, দুধারে মাথা নাড়ি অপরাধীর সুরেই বলে, না না ভাইয়া, আমি একদম ঠিক আছি। দেখো, তুমি প্লিজ যাওয়াটা ক্যান্সেল করো না। রৌদ্র কি আর শুনছে কারো কথা? সে উঁচু হাত বাড়িয়ে আনলো বোনের গালের উপর, চাপা কঞ্চে মৃদু ধমকে সুরে বলল, ভাইয়া তোকে ছেড়ে কোথাও যাব না বুড়ি। এই মুহূর্তে আমার তোর কাছে থাকাটা সবচেয়ে বেশি জরুরি। রুহি মুগ্ধ চোখে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। বাকিরাও কেমন বিমোহিত দর্শক। অনেক আগ বাড়িয়ে বলল, ভাইয়া তাহলে আমি বাসায় থাকবো। এখন কথা শোনা মাত্র পেছনে ফিরে রোজ গম্ভীর কঞ্চে বলল, না অনেক, চাচু অনেক শখ করে এসব অ্যারেঞ্জমেন্ট করেছে, আমরা কেউ না গেলে সে নিশ্চয়ই কষ্ট পাবে। এর চেয়ে বরং তুই যা, আমি যে আছি এখানে। অজ্ঞতা এখন যুক্তিতে দমে গেল অনেক, ফুস করে নিঃশ্বাস ফেলে মনে মেনে নিল ভাইয়ের কথা। রোজ আবারও বোনের দিকে তাকায়, মুচকে এসে বোনের মন ভালো করার উদ্দেশ্যে বলে, কি খাবে আমার বুড়ি? আচার, চকোলেট নাকি অন্য কিছু? তৎক্ষণাৎ ছোট কোণে হাসি ফুটল রুহির। মেয়েকে কেমন আবদারে সুরে ভাইকে বলল, ফুচকা খাবো। কি এই সময় এসব? চেঁচিয়ে কথাটা বললেন জুবাইদা বেগম। তার সঙ্গে রুহি কেমন ছোট ছোট বাচ্চাদের মতো ভাইয়ের দিকে তাকায় কাঁদো কাঁদো মুখে। আহারে, বোনের অমন মুখভঙ্গি দেখে গলে গেলেন ডাক্তার সাহেব। খানিকটা মাথা চুলকে বললেন, আচ্ছা, আমি না হয় বাড়িতেই বানিয়ে দিচ্ছি, খেতে পারবি তো? রুহি যেন চাঁদ হাতে পাওয়ার নাই খুশি হলো। মেয়েটা তৎক্ষণাৎ নেচে কুদে বলল, আলবাত পারবো। বিকেল নাগাদ বাসায় এসেছে ইফতি। যাওয়ার আগে বোনকে একটুখানি দেখার জন্যই বোধহয় এসেছেন জনাব। অনেক বিদায় নিয়েছে, এই তো মিনিট 20 হবে। তবে ইফতি এখনো রয়ে গিয়েছে এবারে। রৌদ্র থাকতে বলেছে তাকে। ছেলেটা আবার বোনের জন্য হাতে ফুচকা বানাচ্ছে কিনা সেই সুবাদে থাকতে বলেছে ইফতিকে। পরন্ত বিকেল, গোধূলি লগ্ন শেষ, এসে উকি ঝুঁকি দিচ্ছে আকাশে। মাহি চুপচাপ দাঁড়িয়ে আছে ছাদের কানিজ ঘেঁষে, চোখে চশমা খুলে হাতে রাখা। মাহি দূর আকাশের পানে চোখ রেখে কেমন আনমনে হাসছে। চশমা ছাড়া সব ভিউই কেমন অ্যাস্থেটিক, এক কথায় ঝাপসা। মাহি নিজের অমন চিন্তা ভাবনায় নিজে হাসছে। এরই মধ্যে ছাদের দরজার কাছ থেকে ভেসে আসে বেশ পরিচিত পুরুষালী কণ্ঠ। কি করছো এখানে? ইফতির কঞ্চ পেয়ে তৎক্ষণাৎ নড়ে চড়ে বসলো মাহি। চোখে পড়লো হাতের চশমাটা। ইফতি সময় নিয়ে চলে আসে ছাদের কানিসে, মাহির থেকে 2 হাত দূরত্বে দাঁড়িয়ে চোখ রাখলো দূর আকাশে। মাহি তৎক্ষণাৎ নিচ থেকে সরে গেল আরেকটু কদম। দৃষ্টি তার আগের ন্যায়। কিয়ৎক্ষণ নীরবতা চলো দুজনের মাঝে। নীরবতা ভাঙলো ইফতি চমৎকার কণ্ঠে, কেমন যাচ্ছে দিনকাল? আগের মতো লাইব্রেরিতে যাচ্ছ না নাকি? মাহি নির্বিঘ্নে গম্ভীর কণ্ঠে জবাব দেয়, ইদানিং বাইরে বের হতে খুব একটা ভালো লাগে না। ইফতি হঠাৎই পাশ পেল, চমৎকার হেসে সন্ধিয়ান গলায় বলল, এই বয়সে ভালো লাগে না নামক রোগটা অবশেষে তোমাকেও ধরলো। মাহি হাসল, দূর আকাশে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, ধরেছে তো বহু আগেই, তবে তা প্রকাশ পায়নি কখনো। একটা কথা জিজ্ঞেস করবো মাহি? করুন। ইফতি খানিক সময় নিল, দোটানায় জিজ্ঞেস করল, আমায় ভালোবাসো? মাহির বোধ হয় কিছুটা থমকানোর কথা ছিল, তবে মেয়েটা কেমন ছায় দাঁড়িয়ে রইল শান্তভাবে। চোখে কোণে লেগে আছে ঠান্ডা হাসির রেশ। মেয়েটা ঠান্ডা স্বরে বলল, এমনটা তো ভেবে দেখিনি কখনো। ইফতি এবার সত্যি সত্যি দোটানায় পড়লো, গলায় গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে ফের জানতে চাইল, সিরিয়াসলি বলছি, ভালোবাসো আমায়?
মাহি ঘুরেও চাইল না ইফতির পানে। উঁচু অপলক ভাবে অদূরে আকাশপটে স্থির দৃষ্টি ফেলে অকপচে বলল, অন্যের নামে লেখা মানুষকে শুধু শুধু যেচে পড়ে ভালোবাসতে যাব কোন দুঃখে বলুন তো? মাথা নুয়ে দাঁড়িয়ে আছে ইফতি, ভাবছে অন্য কিছু। মাহি আর দাঁড়াতে পারলো না, সে তাই চুপচাপ পা বাড়ালো চলে যেতে। তবে কি একটা মনে করে সে তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল। ছোট বয়সেও যথেষ্ট গম্ভীর কণ্ঠে অকপচে পড়ল, এক জীবনে আমাদের এই দুনয়নে অনেককেই ভালো লাগে জনাব। তাই বলে সেই সবটাই কি ভালোবাসা? ভালোবাসা আপেক্ষিক তত্ত্ব। একবার যার জন্য মনে উদয় হয় তা সারা জীবন বয়ে যেতে হয় নির্বিশেষে। আপনি শুধু এতটুকু জেনে রাখুন, আপনি আমার জীবনের প্রথম ভালো লাগা হলেও ভালোবাসা হতে পারেননি। হলে নিশ্চয়ই আপনাকে এত সুন্দর বা এত সহজে ভুলে যেতে পারতাম না আমি। কেঁপে উঠে ইফতি, চমকে তাকায় মাহির পিঠ বরাবর। তবে তার ধারণা সত্যি ছিল, মাহিও একটা সময় পছন্দ করতো তাকে। মাহি আর দাঁড়ায় না, লম্বা একটা নিঃশ্বাস ফেলে গটগট পায়ে প্রস্থান ঘটায় ছাদ থেকে। ইফতিও বিষণ্ণ মুখে পা ফেললো চলে যাওয়ার উদ্দেশ্যে। তবে ছাদের দরজার কাছে এসে দাঁড়াতে পা দুটো আটকে গেল তার। কান দুটো সজাগ হলো অমনি। ধীরে সুস্থে সে ঘাড় বাঁকিয়ে দরজার পাশে তাকায়। অমনি তার নজরে আটকায় আহিরার দিকে। মেয়েটা কেমন হতভম্বের ন্যায় দাঁড়িয়ে আছে, চোখ দুটোতে লাল টকটকে হয়ে এসেছে কেন যেন। ইফতি তড়িৎ এগিয়ে এসে বিচলিত কঞ্চে বলে, আহি, তুমি এখানে? ছলছল চোখ জোর উপরে তুলে আহি ভরকায় ইফতি। কণ্ঠস্বর আটকে যাচ্ছে তার। আহি কেমন থেমে থেমে ভাঙা কণ্ঠে বলে, এমনটা না হলেও পারতো, কিছু কিছু সত্যি না হয় আড়ালেই থাকতো। প্রত্যুত্তর কেবল মাথা নুয়ে দাঁড়িয়ে আছে ইফতি। কি বলবে সে? জানলই তো আজ দোতলার ঘরের সম্পূর্ণ আলমারি জুড়ে সারি সারি করে সাজিয়ে রাখা আছে আচারের বয়াম। তা আনতেই সকলে চোখ ফাঁকি দিয়ে দোতলায় এসেছে রুহি। দু হাতে দুটো আচারের বয়াম ধরে ধরে সরু করিডোরে হাঁটছে ধীর পায়ে। কিয়ৎক্ষণ হাঁটতেই পিঠ ধরে এসেছে বেচারের। উপায়ন্তর না পেয়ে এসে তৎক্ষণাৎ একটা বয়াম নিচে রেখে আরেকটা নিয়ে হাঁটতেই লাগলো কোনো রকম। আচার দেখলেই লোভ সামলানোর দায় তার। তাই তো কোনো কাল বিলম্ব না করে বয়মের ঢাকনা খুলে আচারের ভেতর হাত ডুবিয়ে খেতেই লাগলো রুহি। তেঁতুলের আচার, টক মিষ্টি ছালের দারুণ কম্বিনেশন। প্রতিটি বাইট মুখে দিতেই তা মন কেমন শিশির করছে তার। রুহি বেশ আনন্দ নিয়ে খাচ্ছে আচার। ধীর পায়ে একটু একটু করে চলে আসে সিঁড়ির কাছে। এরই মধ্যে ডাইনিং পেরিয়ে রুমে যাচ্ছিলেন জুবাইদা বেগম। সেই অমন সিঁড়ির ওপর মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকালেন তিনি। তড়িৎ কণ্ঠে উচ্ছিয়ে বললেন, রুহি, তুই দোতলায় কি করছিস? উঠে রুহি মায়ের কাছে ধরা পড়ে যাওয়ার পর বার কয়েক চোখ গিলে মেয়েটা আচারের বয়ামটা হাত ডুবিয়ে রেখে বলল, মানে ওই আর কি। জুবাইদা বেগমের দৃষ্টি পড়ল মেয়ের হাতের পানে। আচার দেখে তিনি কেমন ধমকের গলায় বললেন, আমাকে বললে আমি এনে দিতে পারতাম না তোকে? নিজ থেকে এত পাকনামি করতে বলছে কে? রুহির চোখ কামড়ে তাকিয়ে আছে। পরক্ষণে মায়ের অমন রাগে মুখ দেখে সে কেমন খিলখিল করে হেসে হচ্ছে। এক কদম ফেলে সিঁড়ির উপর তা দেখে জুবাইদা বেগম ফের সতর্ক কণ্ঠে বলল, এই মেয়ে সিঁড়ি দেখে নাম, না হলে কিন্তু পা পিছলে পড়বি। মায়ের অমন বক্তব্যে সতর্ক হলো রুহি। আচারের বয়াম থেকে এক পিস আচার নিয়ে দাঁড়িয়ে এলো সিঁড়ির উপর। এদিকে তার হাত বেয়ে গড়িয়ে পড়েছে আচারের তেল। তা গিয়ে পড়েছে সিঁড়ির উপর, অথচ সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই মেয়েটার। সে তো ব্যস্ত আচার খেতে। চোখ দুটো বুজে রেখে কি সুন্দর মজা মজা করে আচার খাচ্ছে। জিভ দিয়ে তুলছে টুকটুক শব্দ। জুবাইদা বেগম আরো কিছু বলতে উদ্যত হবেন এমন সময় তার ফোনটা কেমন কর্কশ শব্দ তুলে বেজে উঠলো ঘরে। তিনি না চাইতেও পা বাড়ালেন ঘরের দিকে। যাওয়ার আগে অবশ্য মেয়েকে সাবধান করে বলে গিয়েছেন, এক পাও নড়বি না আমি না আসা অব্দি। রুহি কেবল মাথায় কাত করলো। ভীষণ আনন্দের সাথে আচার খাওয়া মাঝে বাগড়া দিতে হঠাৎ করে তার ফোনও কলে এলো। রুহি বেজায় বিরক্ত হলো। চোখ মুখ কুচকে কোমরের কাছ থেকে বের করে আনলো ফোনটা। ফোনের স্ক্রিনে চোখ পড়তেই দেখে রেহানের ভিডিও কল। মুহূর্তেই সকল বিরক্তি কেটে গেল মির্জার। কেমন সে হাসি মুখে তৎক্ষণাৎ রিসিভ করলো কলটা। ওপাশে রেহান গাড়ি চালাচ্ছে। ছেলেটার চোখে মুখে উপচে পড়া আনন্দ। তা দেখে রুহি কেমন সন্দিহান করে জিজ্ঞেস করে ওঠে, কি ব্যাপার মিস্টার, এত খুশি খুশি লাগছে যে? রেহান গাড়ির স্পিড কমিয়ে আনলো। গাল ভর্তি হাসি টেনে বলতে লাগলো, বউ, দেয়ার ইজ এ গুড নিউজ ফর ইউ। আমি আমার নতুন প্রজেক্টটা পেয়ে গেছি। উফ, এবার সব কাজ শেষ আমার।
এখন থেকে সারাদিন তোমার আর পুচকো সোনার সাথে সময় কাটাবো। ইস, ভাবতেই বেশ বোর লাগছে বউ। স্বামীর এহেন আনন্দে বিমোহিত রুহি নিজেও কেমন গজগজ কঞ্চে আব্দুল জুড়ি বলে হচ্ছে। কংগ্রেচুলেশনস জামাই, এবার আসার সময় মনে করে আমার জন্য ছানা মিষ্টি নিয়ে আসবে কিন্তু, নাহলে বাড়িতে ঢুকতে দিব না বলে দিলাম। রুহির অমন গাল ফোলানো দেখে মুচকে হাসলো রেহান। স্টিয়ারিং এ হাত রেখে মাথা নাড়ায়, উপর নিচ আজ্ঞাকারী কঞ্চে বলে, জো হুকুম শ্যামবতীর। রুহি খিলখিলি হেসে হচ্ছে। ফোনের স্ক্রিনে চোখ রেখে এক পা রাখলো সিঁড়ির উপর। তখনই ঘটলো আরেক অঘটন। সিঁড়ির উপর পড়ে থাকা ফোঁটা ফোঁটা আচারের তেলে পিছলে সিঁড়ি থেকে উঁচে গেল সে। মুহূর্তে এক বিকট চিৎকারে থমকে যায় চারপাশ, আত্মচিৎকারেই ভেসে আসে। মা! রেহান থমকা, এক মুহূর্তের জন্য ভুলে যায় তার অবস্থান। ছেলেটা কেমন ভয়ত করে চেঁচিয়ে বলে, বউ, বউ। দুটো ডাক বোধহয় বেরোলো তার মুখ থেকেও। ওপাশের স্ক্রিন তখনও বন্ধ, কল কেটে গিয়েছে ইতিমধ্যে। রেহান হাত উঁচে ফোনটা ধরতেই কোথা থেকে যেন উঁচু পথে ছুটে আসে এক বিরাট ট্রাক। পরক্ষণে সেই ট্রাক এসে ধাক্কা বসায় রেহানের গাড়িতে। সেকেন্ডের ব্যবধানে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলো রেহানের গাড়ি। মুহূর্তেই উল্চে গেল ছোট্ট আকারের গাড়িটা, গড়িয়ে গেল কংক্রিটের রাস্তার উপর দিয়ে। অতঃপর ফোনের ওপাশে শোনা গেল পিপ পিপ শব্দ। ওদিকে রুহি গড়িয়ে পড়েছে সিঁড়ি বেয়ে। তার অমন আত্মচিৎকারের কানে যেতেই সকলে যে যার মতো এক প্রকার হন্তদন্ত ছুটে আসে বাইরে। রৌদ্র ছুটে এলো তক্ষুনি। জুবাইদা বেগম ছুটে এসে ঘর থেকে বেরোতে তার পায়ের ধারে এসে ছিটকে পড়লো মেয়ের আলতারাঙা পা দুটো। জুবাইদা বেগম থমকালেন, থামলেন, ঘন ঘন নিঃশ্বাস ফেলে আতঙ্কিত চোখে তাকালেন পা দুটোর দিকে। এখন আর আলতার রং নেই সেথায়, আলতার সাথে রক্ত লেপটে গিয়ে রং ধরিয়েছে ফিউগার। জুবাইদা বেগম এবার নিচে বুক ফাটিয়ে চিৎকার দিয়ে উঠছেন। তৎক্ষণাৎ মেঝেতে লুটিয়ে থাকা মেয়ের নিথর দেহটা বুকে টেনে কাঁপতে কাঁপতে ছেলেকে ডেকে উঠলেন, আব্বা আমার মেয়ে, ও আব্বা আমার মেয়ে। রৌদ্র তখনই ছুটে এসে দাঁড়ালো বোনের সামনে। পুরো মেঝেতে লেপটে গিয়েছে রক্ত, মেয়েটার মুখটাও কেমন লেপটে গিয়েছে রঙিন তরলে। রৌদ্র আর সময় নিল না, তখনই নিচে ওই বোনকে তুলে নিল পাঁচা করে। মেয়েটা খানিক ছাকিয়ে ডাকলো, বুড়ি, এই বুড়ি, চোখ খোল। নিস্তব্ধ রুহি, নিঃশ্বাসটাও চলছে কিনা কে জানে। জুবাইদা বেগমের ছেলের পেছনে ছুটলেন। দূর থেকে দেখা যাচ্ছে মেয়ের নুপুর পা দুটো, যেখান থেকে অবলীলায় গড়িয়ে পড়ছে লহু। জুবাইদা বেগমের কানে যেন হঠাৎই বেঁচে উঠল, আমায় একটু সাজিয়ে দিবে মা? হন্তদন্ত হয়ে ছুটছে রৌদ্র, দু হাতে রক্তাক্ত বোনটাকে কুলে তুলে এক প্রকার দৌড়াচ্ছে হসপিটালের করিডোর দিয়ে। ছেলেটার গায়ে এখনো জড়িয়ে রাখা কিচেন অ্যাপ্রন, তবে অ্যাপ্রনটা শুভ্র নির্মল রংখানা ধুয়ে মুছে রক্তাব্য রঙে জর্জরিত। রৌদ্র ছুটছে ভীষণ, গলা উঁচিয়ে ডাক পারে, নার্স, নার্স, তাড়াতাড়ি আসুন, স্ট্রেচার নিয়ে। সরু করিডোরের শেষ ভাগ দিয়ে সামনের দিকে ছুটে আসছে দুজন নার্স। টালসের ফ্লোরে কর্কশ শব্দ তুলে ঠেলে আনছে স্ট্রেচার। মিনিট খানেকের মধ্যে স্ট্রেচার চলে এলো রৌদ্রের সম্মুখে। রৌদ্র সময় নিল না, তৎক্ষণাৎ বোনকে আলতো করে স্ট্রেচারে শুইয়ে দিয়ে হুকুম চলল, গো অ্যান্ড টেক হার টু দ্য ওটি রুম, আই এম কামিং। হুকুম তামিল করলেন নার্স দুজন। ঝড়ের গতিতে ছুটেন রোগীকে নিয়ে। অন্যদিকে সরু করিডোর দিয়ে কাঁদতে কাঁদতে ছুটে আসেন জুবাইদা বেগম। পেছন থেকে রাফিয়া বেগম, মাইমুনা বেগমও ছুটছেন রীতিমতো। তবে তারা আজ মোটেও নাগাল পাচ্ছেন না জুবাইদা বেগমের। মানুষটার আজ কি হলো কে জানে। তিনি তা নিজেই তো নিজের মাঝে নেই, একদমই খালি পায়ে উদ্ভ্রান্তের ন্যায় দৌড়াচ্ছেন তিনি। মাথায় কাপড় নেই, চুলগুলো পাখির বাসার ন্যায় এলোমেলো, শাড়ির আঁচল ঝুলছে ফ্লোরে। রৌদ্র ঘাড় বাঁকে পেছনে তাকে মায়ের অমন বিহাল দশা দেখে তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ে নিজ জায়গায়। ছুটন্ত জুবাইদা বেগমকে বেগম ছেলেকে পাশ কাটিয়ে মেয়ের ওটির দিকে ছুটতে চাইলে বাদশাহী রৌদ্র দু হাতে তৎক্ষণাৎ জাপটে ধরল মাকে। জুবাইদা বেগম ভারী অশান্ত, উদ্ভ্রান্তের ন্যায় ছোটাছুটি চালিয়ে কাঁপা কাঁপা কঞ্চে বলল, আব্বা আমার মেয়ে, আব্বা ছাড়ো আব্বা। রৌদ্রের মুখে বাইরে থেকে গম্ভীর, বড় ছেলে কি না, তার কি আর বয়স আছে অবুঝতে না চিৎকার দিয়ে মনের ভাব প্রকাশ করার। রৌদ্র ছাড়লো না মাকে, উঁচু মাকে ভীষণ শক্তভাবে নিজের বুকের সাথে লেপটে ধরে বলল, শান্ত হও আম্মু, আমি আছি তো, বুড়ির কিচ্ছু হবে না। মায়ের মন কি আর অত কথা শুনিয়ে জুবাইদা বেগম একাধারে দুদিকে মাথা নাড়ছে আর বায়না ছুটছে মেয়ের কাছে যাওয়া। রৌদ্র বলল বিপাকে, ওইদিকে মেয়েটার কাছে যাওয়াটাও তো জরুরি।
রৌদ্র সামনের দিকে তাকা আরেকবার। অদূর থেকে ছুটে আসছে অরিন, রাফিয়া বেগম আর মাইমুনা দাঁড়িয়ে আছেন করিডোরের মাঝ বরাবর। ফোনে কথা বলছেন কারোর সাথে, বোধহয় বাড়ির কর্তাদের জানাচ্ছেন এই কঠোর অঘটনের বিষয়। অরিন ছুটতে আসে রৌদ্রের নিকট, হাঁটুর উপর দুহাত ভর রেখে খানিকক্ষণ হাঁপাতে থাকেন অনবরত। রৌদ্র নির্বিকার। অরিন খানিকটা স্থির হতে কেমন ভরাট কঞ্চি বলে উঠছে, আম্মুকে ধর। সটন হয়ে দাঁড়ায় অরিন। রুদ্রের বলা কথাটা অক্ষর অক্ষর পালন করে, দু হাতে আগলে ধরে জুবাইদা বেগমকে। রৌদ্র তখন নিঃশ্বাস ফেলল খুশরুভাবে। অরিনের পানে দৃষ্টি স্থির নিক্ষেপ করে তর্জনী উঁচিয়ে কাজ কাজ কঞ্চে বলে, খেয়াল রাখবি সবার। উপনিস মাথা নাড়ে অরিন। রুদ্র ফের বলে, আই সেড সবার, ইনক্লুডিং মাই সানশাইন। আমি আসছি। বলে তৎক্ষণাৎ উল্টো দিকে পা বাড়ায় রৌদ্র, অথচ পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটার কাঁধে দিয়ে গেল একরাশ দায়িত্ব। চারিদিক কোলাহল, মানুষের পা ভিড়ে পা রাখার জোগাড় জায়গাও নেই কোথাও। মিনিট 5 হবে হয়তো মহাসড়কে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, অথচ এরই মধ্যে চারিদিকে পড়ে গিয়েছে মারাত্মক ভিড়। সকলের হাতে একখানা স্মার্টফোন। কেউ কেউ ইতিমধ্যে ফোনে লাইভ অপশন অন করেছে, কেউ কেউ কায়দা করে করছে ভিডিও। পুলিশ এখনো অন স্পটে আসেনি। স্বাভাবিক, এত তাড়াতাড়ি চলে এলে কিভাবে হবে শুনি? ওদিকে ঘিরে রঙা চকচকে গাড়িটা উল্টে আছে রাস্তার একপাশে, গাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত। কেউ একটু আগ বাড়িয়েও যাচ্ছে না কাছে, অথচ গাড়ির ভেতর কি একজন যে মৃত্যুর সমতুল্য যন্ত্রণা ছটফট করছে, তাকে কেউ দেখেছে? কেউ দেখেনি। রাস্তা ঠিক ডান দিকে উঁচু মহাসড়ক, গাড়ি সব যাচ্ছে উল্টো দিকে, অথচ ব্যস্ত রাস্তার একপাশে ঠায় দাঁড়িয়ে আছে একটা কালো রঙা মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডের প্রাইভেট কার। সেই গাড়ির ড্রাইভিং সিটে বেশ আয়েশ করে বসে আছে মুগ্ধ। 2 আঙ্গুলের ভাঁজায় বিদেশি সিগার নিয়ে টানছে টুকটাক। মূর্তি ঠোঁট ফাঁক করে কুলসিত ধোঁয়া ছড়িয়ে দিচ্ছে বাতাসে। রাস্তার উপরে যেখানে জনে জনে ভিড় জমিয়েছে অ্যাক্সিডেন্ট দেখতে, সেখানে রাস্তার এপারে বসে আয়েশ করছেন তিনি। ছেলেটার চোখে মুখে মোটো দুঃখ ভাব নেই, উঁচু ভাবলেশীন ভঙ্গিমা লেপটে গেছে সর্বমুখ। ঠোঁটের কোণে লেগে আছে সেই চিরচেনা ক্রু হাসি। সময় পেরোলো। মুগ্ধ একবার বা হাতের কবজি উল্টে ঘড়ির পানে চোখ রাখে। সময় গড়িয়ে প্রায় 10 মিনিট। এবার বোধ হয় তার বেরোনো উচিত, তাই যেই ভাবনা সেই কাজ। গাড়ির দরজা ধাক্কা দিয়ে ড্রাইভিং সিট থেকে বেরোয় মুগ্ধ। গায়ে ফিনফিনে কালো রঙের শার্টের গলার কাছে আটকে আছে সোনালি কালো আভা মিশ্রিত রোদ চশমা। মুগ্ধ হাত বাড়িয়ে চশমাটা চোখে আছে, অতঃপর গম্ভীর মুখে শার্টের হাতে গোটাতে পা বাড়ায় রাস্তার ওপারে। মাথার উপর দিবাকর তুলেছে তাণ্ডব, সেদিকে পাত্তা নেই যুবকের। সে কেমন ভিড় ছেলে এগিয়ে আসে স্পটে। এতক্ষণে স্থানীয়দের উদ্যোগে রেহানের উদ্ধার কাজ সম্পূর্ণ হয়েছে। রক্তাক্ত নিথর দেহখানে লুটিয়ে আছে কংক্রিটের জমিনে। সর্বমুখে গায়ে স্পষ্ট ফুটে উঠেছে গভীর ক্ষত। সেই দিকে তাকে থেকে মুগ্ধ কেমন রহস্য নিয়ে হাসলো। কদম বাড়ি নিষ্প্রাণ রেহানের কাছে এসে একটু হাঁটু গেড়ে বসলো আলতোভাবে। তারপর আহত রেহানের মুখপানে তাকে থেকে কেমন চাপা স্বরে ঠিস মেরে পড়ল, গাড়ি চালানোর সময় কথা বলতে নেই কিরো, অ্যাক্সিডেন্ট হয়তো। ইস, হয়ে গেল তো। ঠোঁট কোল করে চুপচুপ করে শব্দ তুলছে মুগ্ধ। পর মুহূর্তে নিজের মুখাবে আচমকা পরিবর্তন আনেছে। বেশ দুঃখী একটা ভাব। কাঁদো মুখ বানিয়ে শক্তপোক্ত 2 হাত বাড়িয়ে আহত রেহানকে তুলে নিল কাঁধে। আশপাশ থেকে কয়েকজন এগিয়ে আসতে চাইলে হাত উঁচিয়ে পাঁচ সাথে মুগ্ধ কপট আহত কঞ্চে বলতে লাগলো, ওর পরিচিত, আপনারা সরে দাঁড়ান, আমি হাসপাতালে নিয়ে যাব। আশেপাশের মানুষের আর আগ বাড়িয়ে তেমন কিছু বললো না। এমনিতেই রোড অ্যাক্সিডেন্ট, পুলিশের ঝামেলা ব্যাপার স্যাপার, কেই বা যাবে আগ বাড়িয়ে ওসবে পড়তে। এর চেয়ে বরং নিয়ে যাক সে যারটা সে এসে বুঝুক। ইমার্জেন্সি রুমে ব্যস্ত ভঙ্গিতে ছুটছেন নার্স কয়েকজন, সেই সাথে ব্যস্ত ইমার্জেন্সিতে ফিজিশিয়ান, সিনিয়র অবস্টেট্রিয়ান, অ্যানেস্থিওলজিস্ট আর নিউরোলজিস্ট। সকলের চোখে মুখে উপচে পড়া উদ্বেগ। রোগীকে ইমার্জেন্সি রুমে আনার সাথে সাথে মেডিকেল ইমার্জেন্সি টিম এসে হাজির। দায়িত্বরত মেডিসিন বিশেষজ্ঞ রেজা হাবিব রোগীকে বেডে শোয়ানোর সঙ্গে সঙ্গে লাইফ সেভিং অ্যাকশনে তৎপর হয়েছেন। তার হুকুম
হুকুমে নার্স দুজন একসাথে রোগীর শ্বাস প্রশ্বাসের গতি, পালস পরীক্ষা এবং রক্তচাপ পরীক্ষা করছেন। মেডিসিন ডাক্তার এমার্জেন্সি আইভি লাইন সংযোগ দিয়েছেন, সেই সাথে দিয়েছেন প্রাথমিক ঔষধ। তবে রোগীর অতিরিক্ত রক্তপাতের কারণে মেডিসিন বিশেষজ্ঞ তৎক্ষণাৎ গলা খাকারি দিয়ে বললেন, It's an emergency call obstetrics. এহেন কথায় অবসেস্ট্রিয়ান এবং গাইনোকোলজিস্ট তৎক্ষণাৎ ছুটে আসেন জোরালো পায়ে। রোগীকে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা শেষে দুজনেই একযোগে চোখ রাখে মনিটর স্ক্রিনে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মায়ের গর্ভে থাকা ছোট্ট প্রাণ হৃদস্পন্দনের গতি, যা তুলনামূলক বেশ কম। গাইনোকোলজিস্ট খানিক চোখ কিনলেন তা দেখে, খার বাকিয়ে অবসেস্ট্রিশিয়ান চাপা স্বরে বললেন, I think it's placental abruption. অবসেস্ট্রিশিয়ান নির্বাক তৎক্ষণাৎ প্রত্যুত্তর না করে সময় নিয়ে নার্সের উদ্দেশ্যে বললেন, রোগীর আল্ট্রাসাউন্ড রিপোর্ট কোথায়? ইমার্জেন্সি নিয়ে আসো সেটা। এমন কথা শুনে তখনই নার্সের মধ্যে একজন ঝড়ের বেগে ছুটলেন বাইরে। তবে খুব একটা দৌড়াতে হয়নি তার। এর আগে হাতে আল্ট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে ওটির বাইরে হাজির রোদ্র নার্সকে দেখতে পেয়েই তাড়া দিয়ে দেখিয়ে বলল, তাড়াতাড়ি এটা নিয়ে যাও ভেতরে।